অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানিবন্দী বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলার ২১টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। এক মাসের মাথায় আবারও টানা ২ দিনের মাঝারি বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে বান্দরবনের লামা পৌর এলাকা সহ উপজেলার ৭টি ইউনিয়নের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে গৃহবন্দী হয়ে পড়েছে বিভিন্ন পেশাজীবী প্রায় ১০,০০০ মানুষ। সকালের এসিটিভি সংবাদে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানির কারণ অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি। নিহতদের প্রত্যেক পরিবারকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ। দেখছেন সকালের এসিটিভি সংবাদ। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাক্স কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানির ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি। আর উদ্ধার তৎপরতার শেষ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরের মাল্টিফ্যাক্স কারখানার বয়লার বিস্ফোরণে ৪তলা ভবনের একাংশ ভেঙে যায়, ধসে পড়ে ভেতরের কিছু অংশ। এ সময় কারখানার দেয়াল ও মেশিনের নিচে চাপা পড়ে মারা যায় বেশ কজন শ্রমিক। আহত হয়েছে অর্ধশতাধিক। খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস। ২৪ ঘন্টা ধরে চলে উদ্ধার অভিযান। আর এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। শ্রম মন্ত্রণালয়ের পক্ষে নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে সাহায্যের ঘোষণার পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আরেকটি তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দেন তিনি। কুমিল্লার দাউদকান্দিতে এসিড নিক্ষেপে মাদ্রাসার ছাত্রী হ্যাপি হত্যার ঘটনায় একজনকে ফাঁসির আদেশ ও ৬জনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ এম আলী আহমেদ এ রায় দেন। ২০১২ সালে দাউদকান্দি খন্দকার মোশাররফ হোসেন মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার হ্যাপিকে প্রেমের প্রস্তাব দেয় সাদ্দাম হোসেন। এতে সাড়া না দেয়ায় ওই বছরের ১১ই নভেম্বর রাতে তার বাড়িতে গিয়ে জানালা দিয়ে এসিড ছোড়ে সাদ্দাম ও অভিযুক্তরা। এতে হ্যাপি সহ তার বোনের ছেলে ও কাজের মেয়ে আহত হয়। হ্যাপিকে ঢাকায় এসিড সার্ভাইস ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। ২২ দিন পর ওই হাসপাতালে হ্যাপি মারা যায়। ১২ নভেম্বর হ্যাপির বাবা দাউদকান্দি থানায় সাদ্দাম সহ ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। সকালের এসিটিভি সংবাদে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেষ্টা, ইরান, লেবানন ও জর্ডান থেকে আসা ২০০০ বাংলাদেশি অভিবাসী আটকা পড়েছে তুরস্কে। না না না, আমি কিভাবে সাইন করি? লেবানন ও জর্ডান থেকে আসা প্রায় ২০০০ বাংলাদেশি অভিবাসী আটকা পড়েছে তুরস্কে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এক বিবৃতিতে আশঙ্কা করছেন, তুরস্ক থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে আটকা পড়ে বাংলাদেশিরা মানবিক সংকট তৈরি করতে পারে। রাষ্ট্রদূত জানান, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকে ইউরোপে অনুপ্রবেশের জন্য তুরস্কে আসে। এর অনেক সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা যায়। কিন্তু তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন চুক্তির আওতায় ইউরোপের পাড়ি জমানো অসম্ভব। এসব বাস্তবতার কথা চিন্তা করে বাংলাদেশের নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। ৪০০ বছর আগে লন্ডন শহরে ছিল না তেমন ইট পাথরের সুউচ্চ দালান। বেশিরভাগ ঘরবাড়ি ছিল কাঠের তৈরি। কিন্তু ১৬৬৬ সালের ২ সেপ্টেম্বর শহরের ৭০,০০০ ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে যায়, যা ব্রিটেনের ইতিহাসে গ্রেট ফায়ার নামে পরিচিত। এরপর কাঠ নয়, শুরু হয় ইট সিমেন্টের বাড়িঘর নির্মাণ। আর তখন পূর্ব লন্ডনের একটি লেনে জমে ওঠে ইট পাথর আর বালুর মতো নির্মাণ সামগ্রীর বিশাল ব্যবসা। সেই থেকে সড়কটির নামকরণ ব্রিকলেন। হেফাজুল করিম রকিবের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে দেখুন প্রথম পর্ব। এখন এই ব্রিকলেনকে বলা হয় ব্রিটেনের বাঙালি কমিউনিটির রাজধানী। শত বছর আগে এখানে বসবাস শুরু করে বাঙালিরা। তবে কেন তারা ব্রিকলেনকে বেছে নিয়েছিলেন তেমন কোনো কারণ জানা যায় না।
ধারণা করা হয় এলাকাটি পরিত্যক্ত এবং সুলভ মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাই মূল কারণ। এরপর কমিউনিটি বড় হয়ে তিল তিল করে গড়ে ওঠে কারি ক্যাপিটাল খ্যাত ব্রিক লেন, যেখানে আধা কিলোমিটার লম্বা লেনের দুপাশে গড়ে উঠেছে বাঙালি মালিকানাধীন অর্ধশতাধিক রেস্টুরেন্ট। রয়েছে অন্য ব্যবসা বাণিজ্য সহ বাংলা টাউনও। প্রায় 4 দশক আগে ব্রিক লেনে কিন্তু ফ্যামিলি নিয়ে কোনো বাংলাদেশি আসতো না। দোকানপাট খুব কম ছিল, খুবই কম, এবং এখানে শপিংয়ের জন্য লোক আসতো না। এই লেখক বললেন, ব্রিকলেন যেন প্রবাসী বাঙালি কমিউনিটির বাড়ি, তাই সবাই বারবার এখানেই ফিরে আসেন। এখানে আসলে তারা নিজের কালচার এবং কাস্টম বা হিস্ট্রি এবং হেরিটেজের যে একটা গন্ধ পায়, একটা ছোঁয়া পায়, বাংলাদেশের কৃষ্টি তাদেরকে টেনে নেয়, আত্মার টানে তারা এখানে চলে আসে। 70 দশকে ব্রিকলেন ও আশপাশ এলাকার চারিদিকেই ছিল গার্মেন্টস ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলোতে কাজ করতেন বাঙালিরা। তখন ব্রিকলেনের অলিগলি দিয়ে হাঁটলে শুধু টেইলারিং মেশিনের কটকট শব্দ শোনা যেত। সে সময় সপ্তাহে টেইলারিং মেশিনে কাজ করে অনায়াসেই 250 থেকে 300 পাউন্ড আয় করেছে বাঙালিরা। ফ্যাক্টরি ছিল বেশ বেশি, এবং ফ্যাক্টরি কিন্তু শুধু যে ডেজিগনেটেড ফ্যাক্টরি তা না, এগুলি অনেকের বাসায়ও অনেক ভদ্রমহিলা কাজ করতেন। 1974 থেকে 2016 48 ব্রিকলেনের গ্ল্যামার ইন্টারন্যাশনাল ট্রাভেলস ও কার্গো শপে ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করে কয়েক বছর আগে অবসর নেন শাহগীর বক্ত ফারুক। ব্রিকলেন ছেড়ে যেতে পারেননি 1973 সালে সুনামগঞ্জ থেকে লন্ডনে আসা শাহগীর বক্ত ফারুক। ব্রিকলেনেই তার সবকিছু, আর তাই তিনি নিজের চোখে দেখা ব্রিকলেনকে মনের মাধুরী মিশিয়ে শব্দের গাঁথুনিতে উপস্থাপন করেছেন। হেফাজুল করিম রকিব, SATV, লন্ডন, ব্রিকলেন। পাকিস্তানের টেস্ট অধিনায়ক হলেন সরফরাজ আহমেদ। এখন 3 ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর আরেকটি বড় পুরস্কারই পেলেন সরফরাজ। প্রধানমন্ত্রীর বাসভবনে সংবর্ধনা গ্রহণের পর টেস্ট অধিনায়ক হিসেবে সরফরাজের নাম ঘোষণা দেন পিসিবি প্রেসিডেন্ট। মেজবাউল হকের স্থলাভিষিক্ত হবেন সরফরাজ। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল পাকিস্তানের টেস্ট অধিনায়ক নিয়ে। মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর অবসর নেন পাকিস্তানের সফল অধিনায়ক মেজবা। এর আগে গেল টি-20 বিশ্বকাপের পর শহীদ আফ্রিদি অধিনায়কত্ব ছাড়লে দায়িত্ব নেন সরফরাজ। এছাড়া ফেব্রুয়ারিতে আজহার আলীর জায়গায় অধিনায়কত্ব পান তিনি। ফলে 2014 সালের পর 3 ফরম্যাটে আবারও একক অধিনায়কত্ব পেল পাকিস্তান। সম্প্রতি নিচের সারির দল হয়েও সরফরাজের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আলোড়ন তোলে পাকিস্তান। সকালের এসিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। পুলিশের কাছে চোখ বেঁধে অপহরণের দাবি কলামিস্ট ফরহাদ মজাহারের। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ, আদালতে 164 ধারায় জবানবন্দি। ষোড়শ সংশোধনী অবৈধ হওয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হয়েছে। পর্যবেক্ষণ আইন বিশেষজ্ঞদের। আইনমন্ত্রীর বক্তব্য সময় উপযোগী নয়। জনগণকে উন্নয়নের সুফল দীর্ঘদিন পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর নির্দেশ। সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। দুর্ভোগ বাড়ছে দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের। এই ছিল সকালের এসিটিভি সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।